ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে চলে এসেছি ক্লাস 11-এর একটা টপিক্সের আলোচনায়। তো ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই জানো যে দুটো বরফ খণ্ড বা আমাদের যখন শিলাবৃষ্টি হয় তখন আমরা সেই সমস্ত বরফের টুকরোগুলোকে একসঙ্গে যদি জোরে চেপে ধরি তাহলে দেখা যায় সেগুলো জোড়া লেগে যায়। আবার সেই বরফগুলোকে তুমি যদি একটা গ্লাসের মধ্যে রেখে দাও, দেখবে বরফটা ক্রমশ আস্তে আস্তে গলবে। সেই সঙ্গে সঙ্গে গ্লাসের বাইরের তলে দেখা যাবে যে ফোঁটা ফোঁটা জলের কণা জমে গেছে। এছাড়াও আমরা দেখবে অনেক সময় আমাদের সকালবেলায় বা অন্যান্য সময়ে দেখা যায় অনেক সময় তারা থাকে। যখন আমরা চা বা কফি একটু তাড়াতাড়ি খেতে চাই বা হয়তো গরম দুধ একটু তাড়াতাড়ি যখন খেতে চাইছো, তখন সেটাকে আমরা কি করি, একটা পাত্রে বা একটা ডিশ বা একটা প্লেটের মধ্যে সেটাকে ঢেলে দিই। তাহলে ঢেলে দিলে কি হবে, ঢেলে দিলে দেখবে সেটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তখন আমরা আস্তে আস্তে সেটাকে চুমুক দিয়ে খাই, তাই তো ছাত্রছাত্রীরা? এছাড়াও দেখবে আমাদের যখন জ্বর হয় তখন দেখা যায় যে কপালে একটা জলের পট্টি লাগাতে বলে, বা আমরা লাগালে অনেক সেই শরীরের টেম্পারেচারটাকে কমাতে পারি। প্রচণ্ড হয়তো গরমে তুমি বাইরে থেকে হয়তো প্রচণ্ড ঘেমে এসছো বাড়িতে, সঙ্গে সঙ্গে বলে বাড়িতে মা বা যারা বয়স্ক ব্যক্তিরা থাকেন অভিভাবক হিসাবে, তারা বলে যে সঙ্গে সঙ্গে পাখার নিচে বসবি না। এছাড়াও দেখা যায় যে গ্রীষ্মকালে আমাদের অনেকের বাড়িতে হয়তো ফ্রিজ নেই, আমরা জলকে ঠান্ডা রাখার জন্যে দেখবে অনেক সময় মাটির পাত্র বা কুঁজো ব্যবহার করি। তো এই যে বিষয়গুলো, তাছাড়াও তোমরা দেখে থাকবে যে প্রচণ্ড গরমে গ্রীষ্মকাল দেখা যায় একটা কুকুর সে কিন্তু জিভ বের করে হাঁপাচ্ছে। তাহলে এই যে সমস্ত প্রশ্নগুলো বা যে বিষয়গুলো আমি বললাম, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে থাকলে বা উত্তর খুঁজে পেতে হলে বা এর ব্যাখ্যা জানতে হলে আমাদের শিখতে হবে আজকের ক্লাস। তাহলে নিশ্চয়ই তোমরা সঙ্গে থাকবে, আমরা আলোচনা করব সেই বিষয়গুলোই। প্রত্যেকটার ব্যাখ্যা এখান থেকে পাবে, আজকের ক্লাসের মধ্যেই সমস্ত ব্যাখ্যাগুলো কিন্তু পেয়ে যাবে। আজকে আসবো সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি চেঞ্জ অফ স্টেট, অর্থাৎ যাকে বলে অবস্থার পরিবর্তন। তো ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সাধারণত পদার্থের তিনটে অবস্থা। একটাকে বলা হয় কঠিন, যেমন হয়তো বরফ। একটাকে বলি তরল, যেমন সেটা গলে গেলে জল হয়ে যায়। আর আরেকটা যে অবস্থা সেটাকে বলি আমরা গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা। তাহলে আমাদের ইন জেনারেল পদার্থের তিনটে অবস্থা। এছাড়াও আরেকটা অবস্থা হয় যেটাকে আমরা প্লাজমা স্টেট বলি, সেটা আমাদের আলোচ্য বিষয়ের বাইরে আছে। তো আমরা এই তিনটে অবস্থার যদি দেখা যায় যে তুমি কঠিন থেকে তরল অবস্থায় নিয়ে যেতে চাইছো, তাহলে তুমি সামান্য তাপ দিলে দেখা যাবে যে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। আবার তুমি যদি তরল থেকে গ্যাসে পরিণত করতে চাও, একটু তাপ দিলেই দেখবে সহজেই গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিলেই পেয়ে যাবে যে হয়তো গ্লাসের মধ্যে বা একটা পাত্রে কিছুটা বরফ নিয়েছো, তুমি তাপ দাও, দেখবে সেই বরফটা গলে আস্তে আস্তে জল হচ্ছে। আরো তাপ দিতে থাকো, দেখবে সমস্ত বরফ গলে জল হয়ে গেল। জল হওয়ার পর আরো যদি তাপ দাও, দেখবে সেই জল আবার জলীয় বাষ্পে বা বাষ্পে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলোকেই বলি আমরা অবস্থার পরিবর্তন। তাহলে অবস্থার পরিবর্তন কাকে বলে? যে উষ্ণতা পরিবর্তনের জন্য বা তাপের প্রভাবে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের জন্য পদার্থের এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়ার ঘটনাটাকে বলি আমরা অবস্থার পরিবর্তন। তাহলে যদি দেখা যায় যে তুমি তাপ দিচ্ছ, তার ফলে যে অবস্থার পরিবর্তনটা হয়, যেমন কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এটাকে বলি আমরা উচ্চ অবস্থান্তর। আবার অন্যদিকে তুমি যদি তাপ নিষ্কাশন করে নাও, বের করতে থাকো, তাহলে দেখা যাবে যে গ্যাস থেকে তরল হবে, তরল থেকে আবার কঠিন হবে, এটাকে বলি আমরা নিম্ন অবস্থান্তর। এছাড়াও আমাদের দেখা যায় যে এই কঠিন থেকে তাপ প্রয়োগের ফলে তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে বলি আমরা গলন। অন্যদিকে তাপ নিষ্কাশনের ফলে তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে বলি আমরা কঠিনীভবন। মানে গলন এবং কঠিনীভবন দুটো বিপরীত প্রক্রিয়া, একটা তাপ দেওয়ার জন্য ঘটে আর একটা তাপ নিষ্কাশন করার জন্য ঘটে। অর্থাৎ এখানে আমরা তাপ প্রয়োগ করি আর এক্ষেত্রে আমরা তাপটাকে নিষ্কাশন করে নিই। একইভাবে তুমি তরল অবস্থায় যদি তুমি তাপ দিতে থাকো, তাহলে দেখা যাবে তরল থেকে গ্যাসে পরিণত হয়, এই ঘটনাটাকে বলি আমরা বাষ্পীভবন। তার মানে এখানে তাপ দিতে হচ্ছে।
অন্যদিকে তুমি যদি গ্যাসীয় অবস্থা থেকে তাপটা নিষ্কাশন করে নাও তাহলে দেখা যাবে সেখান থেকে গ্যাসীয় অবস্থা থেকে তরলে রূপান্তরিত হয়, মানে এখানে আমরা তাপটা নিষ্কাশন করছি, এটাকে বলি আমরা ঘনীভবন। আমাদের এই 4টে ঘটনা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে। এছাড়াও কিছু কিছু পদার্থ রয়েছে, যেমন দেখা যায় যে কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে তাদের কিন্তু তরল অবস্থা বলে কোনো অবস্থা হয় না। তাদের কঠিন অবস্থা থেকে তুমি যদি তাপ দাও সরাসরি দেখা যায় কঠিন অবস্থাটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। আবার অন্যদিকে গ্যাসীয় অবস্থা থেকে তাপ নিষ্কাশন করলে দেখা যায় যে সেখান থেকে সরাসরি কঠিন অবস্থায় আসছে। তার মানে আমরা যে পদার্থগুলোর কথা বললাম, যেমন কর্পূর, আয়োডিন, তারপরে তোমার ন্যাপথলিন, এই পদার্থগুলোর ক্ষেত্রে তুমি তরল অবস্থা বলে তুমি কোনো অবস্থা পাবে না, মানে দুটো অবস্থা, একটা কঠিন আর একটা হলো গ্যাসীয়। আমরা এই গ্যাস কঠিন পদার্থ থেকে তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হওয়ার ঘটনাটাকে বলবো আবার ঊর্ধ্বপাতন, সাবলিমেশন যেটাকে বলে। ছোটবেলায় ক্লাস 6-7 হয়তো ঘটনাগুলো পড়ে এসছো। আমরা আসবো এবার এর বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে যে এই গলন এবং কঠিনীভবন। তাহলে নিশ্চয়ই বুঝে গেছে যে গলন কাকে বলি, যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে বলি আমরা গলন। আর কঠিনীভবনটা কি, তাপ নিষ্কাশনের ফলে তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে বলি আমরা কঠিনীভবন। এখানে ছাত্রছাত্রীর একটা আমরা গ্রাফ এঁকে রেখেছি। দেখো তোমার কাছে হয়তো একটা পাত্রের মধ্যে কিছুটা হয়তো বরফ ছিল, তাহলে সেই বরফটা থাকার ফলে মানে বরফের উষ্ণতা, ধরো বরফের উষ্ণতা ছিল হয়তো 0°C বা তারও কম, হয়তো -5°C। তুমি ক্রমশ তাপ দিচ্ছ, তাহলে সেখান থেকে দেখা যাবে যে এটার উষ্ণতা প্রথমে বাড়বে, প্রথমে বাড়তে 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 কততে আসবে, 0-তে আসবে। 0-তে আসার পর তারপরে দেখা যাবে এবার বরফ গলতে শুরু করে দিল। বরফ গলতে গলতে দেখা যাবে যে ক্রমশ বরফ গলছে এবং উষ্ণতা কিন্তু 0°C রয়েছে। যতক্ষণ না সমস্ত বরফটা গলে জল হচ্ছে ততক্ষণ কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটছে না। তাহলে ছাত্রছাত্রীরা এই অবস্থায় তাপ দিচ্ছ, তাহলে তাপটা যাচ্ছে কোথায়? তাপটা ব্যয় হচ্ছে লীন তাপ রূপে। অর্থাৎ এই কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার জন্য পদার্থের যে অণুগুলোর পারস্পরিক দূরত্ব বাড়ানোর জন্য একটা শক্তি দরকার, সেই শক্তিটা এই বাইরে থেকে প্রদত্ত তাপ শক্তিটাই কিন্তু সেই অণুগুলোর একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে বা তাদের পারস্পরিক দূরত্ব বাড়াতে ব্যয় হয়ে যাচ্ছে, যেটা থার্মোমিটারে তুমি ধরতে পারবে না। আমরা যে তাপটাকে বলি লীন তাপ, আমরা আসবো বিস্তারিত আলোচনায়। তার মানে অ্যাকচুয়ালি লীন তাপটা পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কিন্তু ব্যয়িত হয়, যেটা থার্মোমিটারে ধরা পড়ে না। থার্মোমিটারে যে তাপটা ধরা পড়ে যেটাকে বলি আমরা বোধগম্য তাপ। তাহলে আমাদের দুই ধরনের তাপ আছে, একটা বোধগম্য তাপ আর একটা আছে লীন তাপ। তাহলে আমরা যে জায়গাটা আলোচনা করছিলাম, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0°তে যখন এলো তখন দেখা যাবে গলন শুরু হয়ে গেল। আমরা এই উষ্ণতাটাকে বলবো তাহলে তার গলনাঙ্ক বলা হচ্ছে। মানে এখানে এই উদাহরণে আমাদের এটা 0°C বরফের জন্য। তুমি অন্য কোনো পদার্থের ক্ষেত্রে অন্য রকমের গলনাঙ্ক পাবে, এক এক পদার্থের জন্য এক এক রকম গলনাঙ্ক হয়। তাহলে এরপরে তুমি যদি আরো তাপ দিতে থাকো দেখা যাবে সমস্ত বরফ যখন গলছে, তাহলে মানে একটা নির্দিষ্ট সময় লাগবে বরফটা গলতে। এটা দেখো এখানে এটা কিন্তু সময় অক্ষের সমান্তরাল হয়ে গেছে। আমরা x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর উষ্ণতাটাকে প্লট করেছি, দেখা যাচ্ছে এটা সময় অক্ষের সমান্তরাল, মানে এই জায়গাটাতে বোঝাচ্ছে যে বরফ গলেছে, গলতে তার যতটা টাইম লেগেছে। এরপরে তুমি যদি আরো তাপ দিতে থাকো, এরপরে দেখবে যে এবার সেই বরফ গলা জলের উষ্ণতা 0°C থেকে 1, 2, 3, 4, 5, 6 করে ক্রমশ কিন্তু বাড়তে থাকছে। তাহলে আমাদের এই গ্রাফটা যদি ভালোভাবে বোঝা যায় এবং এই যে আমরা অবস্থার পরিবর্তনের যেটাকে আমরা লিখে দেখিয়েছি, এটাকে যদি ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে কোনটা গলন, কোনটা কঠিনীভবন, কোনটা বাষ্পীভবন আর কোনটা ঘনীভবন। পরিষ্কার? তাহলে ঠিক উল্টোটা তুমি পেতে পারো। উল্টোটার ক্ষেত্রে দেখা যাবে তোমার হয়তো ছিল নির্দিষ্ট উষ্ণতার জল, তাহলে আমরা উল্টো দিক থেকে যদি আসি তাহলে দেখা যাবে ক্রমশ তার উষ্ণতা কমতে কমতে 0-তে আসবে। 0-তে আসার পর মানে আমি বরফ জলের জন্য উদাহরণ দিচ্ছি, এরপরে দেখা যাবে তার কিন্তু কঠিনীভবন শুরু হয়ে যাবে। কঠিনীভবন শুরু হওয়ার পর দেখা যাবে সে আস্তে আস্তে ক্রমশ কঠিন হবে, যতক্ষণ না সমস্ত বরফ কঠিন হচ্ছে ততক্ষণ কিন্তু এই ঘটনাটা চলতে থাকে। এরপরে তুমি যদি আরো তাপ নিষ্কাশন করতে থাকো দেখা যাবে যে সেখান থেকে এবার ওই বরফের তাপমাত্রা 0 থেকে এবার নামতে শুরু করবে। যতক্ষণ না মানে সমস্ত জল বরফ হচ্ছে ততক্ষণ কিন্তু উষ্ণতাটা 0-তেই থাকবে। তাহলে এই যে বিষয়টা বললাম, যে জায়গাটা হলো আমাদের লীন তাপ বা ল্যাটেন্ট হিট, তাহলে আমাদের শিখে নিতে হবে যে সেই লীন তাপের ডেফিনেশনটা কি ছিল। ছাত্রছাত্রী তোমরা পড়ে এসছো, ক্লাস 9-এও আমাদের কিছুটা ছিল যে লীন তাপ কাকে বলি। লীন তাপ হচ্ছে
এক ধরনের তাপ, যেটা অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা ব্যয়িত হচ্ছে বা যে তাপটার আমাদের প্রয়োজন হচ্ছে, এবং এটা আমরা কিন্তু থার্মোমিটারে বুঝতে পারি না। আমাদের তাপ দুই ধরনের, একটা বোধগম্য তাপ সেন্সিবল হিট, আর একটা বলে লিন তাপ ল্যাটেন্ট হিট। তাহলে বোধগম্য তাপ মানে জানোই যে তাপটা আমরা থার্মোমিটারে সহজেই বুঝতে পারি যে তাপ দিচ্ছি, উষ্ণতার পরিবর্তন ঘটাবে, আমরা সেই তাপগুলোকে বলি বোধগম্য তাপ। আর যেটার ক্ষেত্রে তাপ দেওয়ার সত্ত্বেও উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, থার্মোমিটার সেটাকে সেন্স করতে পারছে না, আমরা সেই তাপগুলোকে বলি লিন তাপ। এই তাপটা আসলে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে শক্তিটা প্রয়োজন সেই শক্তিরূপে কিন্তু ব্যয় হয়। তাহলে আমাদের এই লিন তাপের ডেফিনেশনটা কি ছিল? লিন তাপের ডেফিনেশন ছিল যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, আমরা সেই তাপটাকে বলি লিন তাপ। তার মানে এখানে ইম্পর্টেন্ট হলো একক ভর, ভরটা একক নিতে হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে তার একক থাকবে এবং লিন তাপের বিভিন্ন টাইপ করব। যেমন এখানে যে লিন তাপটা পাবে সেটা হবে গলনের লিন তাপ, এক্ষেত্রে কঠিনীভবনের লিন তাপ, এক্ষেত্রে পাবে তুমি বাষ্পীভবনের লিন তাপ, এক্ষেত্রে পাবে তুমি ঘনীভবনের লিন তাপ। আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করতে হবে। আমরা প্রথমে আলোচনা করছি সেই গলন এবং কঠিনীভবন। তাহলে গলনের ক্ষেত্রে আমরা যে তাপমাত্রায়, যে নির্দিষ্ট উষ্ণতায় গলনটা ঘটে, যেটাকে বলি আমরা মেল্টিং পয়েন্ট বা যাকে বলা হচ্ছে গলনাঙ্ক। তাহলে আমরা আলোচনা করবো এবার সেই গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট নিয়ে। প্রত্যেকটা বলছে যে নিয়তাকার পদার্থ, ক্রিস্টালাইন সাবস্টেন্স যারা, তাদের কিন্তু একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে, এবং ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে গলনাঙ্কও যা হবে তার হিমাঙ্কও কিন্তু তাই হবে, একই হবে। যেমন বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল হয়, আবার জলকে তুমি যখন বরফে পরিণত করবে তখনও কিন্তু সেই তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্রিস্টালাইন সাবস্টেন্সের ক্ষেত্রে এই গলনাঙ্ক এবং হিমাঙ্ক বা কঠিনাঙ্ক যাই বলো না কেন, এটা কিন্তু একই হবে। অন্যদিকে যারা নন ক্রিস্টালাইন সাবস্টেন্স মানে যেমন দেখা যাচ্ছে তোমার মোম, পিচ, চর্বি, মাখন, এই জাতীয় পদার্থের ক্ষেত্রে এদের কিন্তু কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এই গলনাঙ্ক বা হিমাঙ্ক এদের ক্ষেত্রে এক হবে না। গলার ক্ষেত্রে দেখা যাবে, যেমন মাখনের ক্ষেত্রে যদি বলি, তুমি যখন গলাবে, হয়তো দেখা যাচ্ছে ফ্রিজে মাখন ছিল, একটু গলাতে চাইছো, তখন দেখবে 38 থেকে মোটামুটি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এরা গলছে, তাও কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নয়, একটা রেঞ্জের মধ্যে। আবার অন্যদিকে সেই গলন্ত যখন তুমি মাখনটাকে আবার জমাতে চাইবে, তখন আবার দেখা যাবে যে ওই 25 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় তারা আবার জমছে। তার মানে এদের গলনাঙ্ক হিমাঙ্ক এক নয়, এবং সেটাও কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা নয়। তাহলে সেগুলো বইটা পরিষ্কারভাবে পড়লেই সেগুলো পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কারভাবে সেগুলো লেখা আছে। আমি যে জায়গাগুলো বেশি বোঝানোর দরকার আমি সেই জায়গাগুলো স্ট্রেস দিয়ে পড়াবো। বেশ বড় একটা চ্যাপ্টার, কিন্তু আমি একদিনই শেষ করে দেবো, কারণ জায়গাগুলো শুধু পড়া, শুধু বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। তাহলে নেক্সট আমরা তাহলে গলনাঙ্কের ডেফিনেশন যেটা বলছিলাম, গলনাঙ্ক কাকে বলি? গলনাঙ্ক হলো একটা তাপমাত্রা। কোনো নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, আমরা সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলবো গলনাঙ্ক। ছাত্রছাত্রীরা এখানে কিন্তু চাপটা কিন্তু নির্দিষ্ট তোমাকে বলতেই হবে। তার মানে বুঝতেই পারছো যে গলনাঙ্ক কিন্তু চাপের উপর নির্ভর করে। একদম ঠিক তাই। আমরা গলনাঙ্কের উপর এবার চাপের প্রভাবটা আলোচনা করব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব বলতে, গলনের ফলে কিছু পদার্থ আছে যাদের আয়তন বাড়ে। ইন জেনারেল সমস্ত পদার্থের কঠিন থেকে তরলে পরিণত হওয়া মানেই তাদের কিন্তু আয়তন বাড়ার কথা। তাহলে যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন বাড়ে, তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, মানে বেশি উষ্ণতায় গলবে। অন্যদিকে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন বরফ, ঢালাই লোহা, বিসমাথ, অ্যান্টিমনি, এদের ক্ষেত্রে আবার গলনের ফলে আবার আয়তন কি হয়ে যায়? কমে যায়। এগুলো কিন্তু ব্যতিক্রম। তাহলে এই পদার্থের ক্ষেত্রে তুমি গলনের ফলে আয়তন কমছে, তাহলে চাপ বাড়ালে এদের আবার গলনাঙ্ক কমে যায়, মানে কম উষ্ণতাতে তখন আবার গলবে। তার কিছু ব্যাখ্যা আমরা যাবো, যেমন পুনঃস্থিলি ভবন নিয়ে আমাদের আলোচনা করতে হবে, রেজুলেশন বা পুনঃস্থিলি ভবন যেটাকে বলি। তাহলে সেই জায়গায় আসছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো গলনাঙ্ক বিষয়টা কি। গলনাঙ্ক তাহলে বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন চাপের উপর নির্ভর করবে, তারপরে পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, কি ধরনের পদার্থ, এক এক পদার্থের জন্য গলনাঙ্ক এক এক রকম। তারপরে তাদের যেমন সঙ্গে ইমপিউরিটি, কোনো অপদ্রব্য মিশে আছে কিনা তার উপর ডিপেন্ড করবে গলনাঙ্ক। অপদ্রব্য মিশে থাকলে সাধারণত দেখা যায় যে গলনাঙ্ক কমে যায় বা হিমাঙ্ক কমে যায়। আমরা সেই বিষয়গুলো একটু পরে যাচ্ছি।
তাহলে আর হিমাঙ্কটাও ঠিক তাই, হিমাঙ্কটা উল্টোটা। আমরা বলবো যে কোনো নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাটাকে বলা হয় কঠিনাঙ্ক বা হিমাঙ্ক। এই কঠিনাঙ্ক বা হিমাঙ্ক এগুলো চাপ, এটাও চাপের উপর ডিপেন্ড করবে। এবং আগেই বললাম যে যারা নিয়তাকার পদার্থ তাদের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হবে। যেমন বরফের ক্ষেত্রে গলনাঙ্ক, বরফ গলে 0°C তাপমাত্রায়, আবার জল জমে বরফ হয় দেখো 0°C তাপমাত্রায়। তার মানে তার গলনাঙ্ক 0°C, হিমাঙ্ক 0°C, রাইট? তাহলে নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দ্রবণের হিমাঙ্ক। আমরা দেখা যাচ্ছে যে বিশুদ্ধ জল কত উষ্ণতাতে জমে বরফে পরিণত হয় তোমরা প্রত্যেকেই জানো, 0°C তাপমাত্রায়। কিন্তু তোমাকে যদি বলি যে হয়তো দেখা যাচ্ছে যে সমুদ্রের জল, তাহলে সমুদ্রের জল বিশুদ্ধ জল নয়, তার মধ্যে কিন্তু লবণ মিশে আছে, তাহলে তার ক্ষেত্রে কি তাহলে এবার হিমাঙ্কটা 0°C হবে? উত্তরটা বলছে না, 0°C নয়, কারণ তার মধ্যে ইমপিউরিটি মিশে আছে, অপদ্রব্য মিশে থাকলে তার হিমাঙ্ক কমে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় -2 -3°C তাপমাত্রায় কিন্তু সেই সমুদ্রের জলটা জমে বরফ হবে। তাহলে এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এই সমুদ্রের জলে লবণ মিশে আছে, তাহলে সেই লবণের ঘনত্ব বা মিশে থাকা লবণের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে যত বেশি লবণাক্ত হবে জল তত কিন্তু তার এই হিমাঙ্ক তত কিন্তু কমতে থাকবে। তার মানে লবণের ডেনসিটির উপর ডিপেন্ড করবে যে হিমাঙ্কটা কত হবে। যত বেশি লবণের মাত্রা বাড়বে, যত বেশি নোনা হবে, তত দেখা যাবে তার হিমাঙ্ক কিন্তু কমছে। আমাদের শিখতে হবে যে কোনো নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে, দ্রবণ মানেই দেখা যাচ্ছে যে একাধিক পদার্থ মিশে আছে, তার মানে পিওর পদার্থের ক্ষেত্রে, পিওর তরলের ক্ষেত্রে তার হিমাঙ্ক যতটা হতো নিশ্চয়ই দ্রবণের ক্ষেত্রে এক হবে না। তাহলে সেই দ্রবণের আমরা এবার হিমাঙ্ক নিয়ে আলোচনা করব। সাপোজ দেখা যাচ্ছে সেই লবণগুলো একটা জল রয়েছে, তাহলে লবণগুলো জলের হিমাঙ্ক নিশ্চয়ই 0°C নয়। দেখা যাচ্ছে যে লবণের মাত্রা এতটাই আছে, দেখা যাচ্ছে যে তার হয়তো হিমাঙ্ক কিন্তু তুমি -22°C পর্যন্ত নিয়ে আসতে পারো, মানে লবণের মাত্রা বাড়িয়ে বাড়িয়ে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এমন একটা কন্ডিশনে, এমন একটা মাত্রার আমরা লবণের মিশ্রণ নিয়েছি যার হয়তো হিমাঙ্ক -5°C। এবার কি করলে, এবার তুমি ক্রমশ তাকে ঠান্ডা করছো, তাহলে দেখা যাচ্ছে ঠান্ডা করার সময় দেখা যাবে -5, হয়তো দেখা যাচ্ছে তোমার -10°C থেকে তুমি ক্রমশ তাপমাত্রাটা কমাচ্ছ, উষ্ণতা কমাচ্ছ। তাহলে -10 থেকে কমাতে থাকলে দেখা যাবে কিছু জল বিশুদ্ধ বরফের টুকরোর আকারে কিন্তু টপাটপ এখান থেকে কিন্তু জমতে শুরু করবে, মানে বিশুদ্ধ জলটা জমে বরফ হয়ে যাচ্ছে। তাহলে জল জমে যত বরফ হবে তত দেখো এখানে কিন্তু লবণের ঘনত্ব তত বাড়ছে, কারণ জলের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে দেখা যাবে যে তার হিমাঙ্ক আরো নিচে চলে যাচ্ছে, মানে আরো কমে যাচ্ছে। এইভাবে কমতে কমতে দেখা যাবে যে তুমি আরো ঠান্ডা করছো, দেখা যাবে যে এখান থেকে তাপ বের করে নিচ্ছ, তাপ নিষ্কাশন করছো, দেখা যাবে যে আরো কিছু জল বরফ রূপে তারা কিন্তু সেই পাত্র থেকে বেরিয়ে চলে আসছে, মানে জমে যাচ্ছে, তার ফলে পাত্রের উপর ভেসে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দ্রবণে কিন্তু লবণের ডেনসিটি আরো বাড়ছে, আরো বেশি ঘনত্ব বাড়ছে লবণে। তাহলে এবার দেখা যাবে যে এইভাবে হিমাঙ্ক কমতে কমতে একটা নির্দিষ্ট উষ্ণতাতে এসে আর কিন্তু হিমাঙ্ক কমার প্রশ্ন আসে না, পুরো দ্রবণটা একসঙ্গে জমে যায়। আমরা এই উষ্ণতাটাকে বলি দ্রবণের ইউটেকটিক টেম্পারেচার। এই ইউটেকটিক টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট টেম্পারেচার, আমাদের মনে রাখতে হবে যে ইউটেকটিক উষ্ণতা কাকে বলি। দ্রবণের ইউটেকটিক টেম্পারেচার বলতে কি বুঝি, বলছে যে উষ্ণতায় সমগ্র দ্রবণটা জমে একসঙ্গে কঠিন হয়ে যায়, আমরা সেই উষ্ণতাটাকে বলি ইউটেকটিক টেম্পারেচার। কিন্তু ইউটেকটিক টেম্পারেচারের আগে পর্যন্ত দেখা যাচ্ছিল যে তার মধ্যে কিন্তু বিশুদ্ধ দ্রাবক সেটা কিন্তু জমে আলাদা হয়ে যাচ্ছিল। তার ফলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবকের মধ্যে দ্রাবের পরিমাণটা বাড়ছে, তার ফলে কিন্তু ঘনত্ব ক্রমশ বাড়ছিল, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে দেখা যায় সমস্ত দ্রবণটা একসঙ্গে জমে যায়, আমরা সেই উষ্ণতাটাকে বলি ইউটেকটিক টেম্পারেচার। এই ইউটেকটিক টেম্পারেচারটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ইউটেকটিক টেম্পারেচার কাকে বলে তার ডেফিনেশনটা একটু মনে রাখবে। নেক্সট আমরা চলে যাবো যে জায়গাটায়, সেটা হলো আমাদের ফ্রিজিং মিক্সচার। তো ছাত্রছাত্রীরা প্রত্যেকেই জানো যে আমাদের দেখবে যে যারা কুলফি বিক্রি করে বেড়ায়, বা দেখা যায় যে আমাদের মাছ মাংস অনেক সময়, বিশেষ করে মাছের বাজারে যদি যাও, বিশেষ করে ইলিশ মাছ,
দেখা যাচ্ছে সেটা তো আমরা টাটকা মাছ পাই না, যত বাসি হয় তত তার নাকি টেস্ট বাড়ে। তো যাই হোক, তাহলে সেক্ষেত্রে সেই কুলফি ব্যবসায়ী বা মাছের ব্যবসায়ীরা কি করে, তারা বড় বড় কার্টনের মধ্যে দেখা যায় যে বরফ আর লবণ মিশিয়ে নেয়। তাহলে এই যে বরফ এবং এর মধ্যে লবণ, তাহলে লবণ দেওয়ার কি প্রয়োজন ছিল, লবণটার কি প্রয়োজন? এই লবণ মেশানো মানেই তার মধ্যে একটা অপদ্রব্য বা ইম্পিউরিটি চলে আসছে, বরফটা আর বিশুদ্ধ থাকছে না। বলছে এই লবণ মেশানোর ফলে দেখা যায় যে বরফ গলে জল হতো 0°C, মানে যার গলনাঙ্ক 0°C ছিল, তার মধ্যে তুমি যদি বরফ মিশিয়ে দাও দেখা যায় গলনাঙ্ক আরো কমে যায়। আমরা 3 ভাগ বরফের সঙ্গে যদি 1 ভাগ সোডিয়াম ক্লোরাইড বা NaCl, যেটাকে খাদ্য লবণ বলি, যদি মিশিয়ে দিই, তাহলে বলছে এই মিশ্রণের তাপমাত্রা, মানে মিশ্রণের গলনাঙ্ক -22°C। ভাবো কোথায় 0, সেখান থেকে কত নিচে চলে এসছে, তাহলে কত বেশি ঠান্ডা হবে। এবং যত বেশি ঠান্ডা হবে তত ভালো কুলফি জমবে, তত ভালো আইসক্রিম জমবে, এবং তত বেশি দিন ধরে আমরা মাছ মাংসকে সংরক্ষণ করে রাখতে পারি। এই মিশ্রণকে বলি আমরা ফ্রিজিং মিক্সচার, বা যাকে বলা হয় হিম মিশ্রণ বা হিম মিশ্রণ। তাহলে নাম থেকে পরিষ্কার, যে মিশ্রণের দ্বারা আমরা হিম বা শৈত্যের সৃষ্টি করতে পারি, আমরা তাপমাত্রাটাকে কমিয়ে আনতে পারি, সেই মিশ্রণকে বলা হবে ফ্রিজিং মিক্সচার বা হিম মিশ্রণ, রাইট? তাহলে এই হিম মিশ্রণের একটা উদাহরণ কি, যেমন 3 ভাগ বরফ 1 ভাগ খাদ্য লবণের মিশ্রণ। এবার অনেকে মনে প্রশ্ন জানতে, স্যার 1 ভাগই নিতে হবে, একটু কম বেশি হলে হবে না? হবে, কিন্তু ওই যে বললাম 3 ভাগের সঙ্গে তুমি যদি 1 ভাগ খাদ্য লবণ নাও, তবেই কিন্তু তাপমাত্রাটা সব থেকে নিচে নামাতে পারবে, মানে গলনাঙ্কটা -22°C তুমি নামাতে পারবে। এছাড়াও আরো উদাহরণ রয়েছে, যেমন 2 ভাগ বরফের সঙ্গে তোমার 3 ভাগ হয়তো পটাশিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড যদি মেশাও, তাহলে 2 ভাগ বরফ আর 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে আবার -50°C নামাতে পারি আমরা এই হিমাঙ্কটাকে। তাহলে বুঝতে পারছো আরো বেশি ঠান্ডা। তাহলে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সংরক্ষণের জন্য এবং কুলফি আইসক্রিম প্রস্তুতির ক্ষেত্রে, আমাদের কিন্তু এই ফ্রিজিং মিক্সচারের একটা বিরাট গুরুত্ব রয়েছে। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা যেটা যাব সেটা হলো এবার এই গলনের লিনতাপ বিষয়টা, যেটা আমি লিনতাপ মানে তার জেনারেল সংজ্ঞাটা বলে দিচ্ছি। এবার গলনের লিনতাপ বলতে গেলে তোমাকে স্পেসিফিক বলে দিতে হবে যে দেখা যাচ্ছে যে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় কঠিনের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে একক ভরের কোনো কঠিনে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটাকে বলি আমরা গলনের লিনতাপ। মানে লিনতাপের ডেফিনেশন যেটা ছিল, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই সংজ্ঞাটাকে তুমি এবার গলনের লিনতাপ হিসেবে যখন লিখতে যাবে তখন কিন্তু তোমার গলনের জন্য বলতে হবে। তাহলে বলছে একক ভরের কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটাকে বলবো আমরা গলনের লিনতাপ। যেমন বরফের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। মনে রাখতে হবে আমাদের 80 ক্যালোরি পার গ্রাম। এককটা আমরা তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করি, এটাই হয় আমাদের লিনতাপের একক। এটাকে তুমি যদি এসআই পদ্ধতিতে নিয়ে যাও তাহলে এটা হবে 3.36 জুল পার কিলোগ্রাম। এটা এসআই পদ্ধতিতে ইনটু 10 টু দি পাওয়ার থাকে তোমার 5, 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল পার কিলোগ্রাম। তাহলে অনেক সময় লিখতে দেয় যে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এই কথার অর্থ আমরা বলবো যে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। ক্লিয়ার? এটাকে বলি আমরা গলনের লিনতাপ। একইভাবে আমরা কঠিনী ভবনের লিনতাপও পেতে পারি। কঠিনী ভবনের লিনতাপ মানে উল্টো দিকে, তোমাকে আবার তাপ নিষ্কাশন করতে হবে। বলছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতার একক ভরের তরল থেকে সম্পূর্ণরূপে কঠিনে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে আমরা সেটাকে বলি কঠিনী ভবনের লিনতাপ। মনে রাখতে হবে এই কঠিনী ভবনের লিনতাপ আর গলনের লিনতাপ দুটোর মান কিন্তু সমান হয়, একই হবে। তার মানে জলের জন্য কঠিনী ভবনের লিনতাপটাও 80 ক্যালোরি পার গ্রাম, আর এসআই বললে 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল পার কিলোগ্রাম, রাইট? নেক্সট আমরা চলে যাবো এবার যেটা, সেটা হলো এই গলনের উপর চাপের প্রভাব, যেটা অলরেডি আমি আগেই বলে দিয়েছি যে গলনের উপর চাপের প্রভাব মানে যে সমস্ত পদার্থ গলনের ফলে আয়তন বাড়ে তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে।
আর যাদের ক্ষেত্রে গলনের ফলে আয়তন কমে তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক কিন্তু কমে যায়। তো এর উপরে আমাদের জানতে হবে যেটা, সেটা হলো পুনঃশীলী ভবন বা রেজুলেশন যেটাকে বলে। তো যেটা আমরা অলরেডি বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে তুমি এক মুঠো হয়তো বরফের টুকরো নিয়েছো, দিয়ে সেটাকে চেপে ধরো, চাপ দিলেই দেখা যাবে যে সেগুলো সব এক জায়গায় হয়ে একটা বরফের খণ্ডে পরিণত হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই ঘটনাটাকে আমরা কি বলি, আমি এখানে দুটো বরফের খণ্ড নিয়েছি, দুটো বরফের খণ্ডকে আমি মুখোমুখি লাগিয়ে এক জায়গায় স্পর্শ করিয়ে দুই দিক থেকে যদি চাপ দিই তাহলে এখানে চাপ বাড়ছে। তাহলে আমরা বরফ বরফ মানে আমরা কি জানি, বরফের ক্ষেত্রে গলনের ফলে আয়তন কি হয়, গলনের ফলে আয়তন কমে। তাহলে চাপ বাড়ালে গলনাঙ্ক কি হবে, কমে যাবে, চাপের প্রভাব এটাই বলছে। তাহলে তুমি বরফের এমনি সাধারণ বরফের গলনাঙ্ক কত, 0°C, কিন্তু যখন চাপ বাড়ালে, চাপ বাড়ানোর সময় এই যে স্পর্শতল এখানকার গলনাঙ্ক -2°C নেমে গেছে। তাহলে ছাত্রছাত্রীরা এখানে গলনাঙ্ক -2°C নেমে যাওয়া মানে এই -2 এর তুলনায় 0°C যেটা বরফের তাপমাত্রা আছে সেই 0°C কিন্তু অনেকটাই উষ্ণ, তার ফলে এই অঞ্চলের বরফ কিন্তু গলতে শুরু করে দেবে, গলে কি হয়ে যাবে, গলে জল হয়ে যাবে। যেই জল হয়ে গেল তার মানে বরফ গলে জল হয়ে গেছে। এবার তুমি চাপটাকে অপসারণ করে নাও, চাপ তুলে নাও, দেখা যাবে চাপ কমে গেছে মানে আবার স্বাভাবিক তার হিমাঙ্ক কততে চলে এসেছে, 0°C। তাহলে সেই জল এই বরফের সংস্পর্শে আবার কিন্তু তারা জমে বরফে পরিণত হয়ে যাবে। তাহলে চাপ প্রয়োগে যেহেতু গলনাঙ্ক কমে যায়, যে কারণে ওই অঞ্চলের বরফ গলে জল হয়ে যাচ্ছে, এবং চাপ যখনই তুলে নিচ্ছে সেই বরফ গলা জল পুনরায় আবার বরফে পরিণত হয়ে যায়। আমরা এই ঘটনাটাকে বলি পুনঃশীলী ভবন বা যাকে বলে রেজুলেশন। ক্লিয়ার? তাহলে আমাদের মনে রাখতে হবে পুনঃশীলী ভবন ঘটনাটা কি। এই কারণে দেখবে অনেক সময় তুমি বরফের উপরে হয়তো একটা মুদ্রা বা কয়েন নিয়েছো বা একটা চামচ নিয়েছো, সেই চামচটা বা ছুরিটা দিয়ে বরফের উপরে চাপ দাও, দেখবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছুরিটা বা চামচটা দেখবে কেটে ক্রমশ বরফের মধ্যে দিয়ে নেমে চলে যাচ্ছে। একই কারণ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের বরফের গলনাঙ্কটা -2-3 চলে যাচ্ছে, তার ফলে 0° তার তুলনায় গরম, তার ফলে ওই অঞ্চল থেকে বরফটা কিন্তু এবার গলে জল হতে শুরু করে। চাপ দিলে যত চাপ দেবে দেখবে বরফটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। আমরা এই ঘটনাটাকে বলি তাহলে পুনঃশীলী ভবন। ক্লিয়ার আছে? তাহলে পুনঃশীলী ভবন বিষয়টি কি, যে চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ অপসারণ করলে বরফ গলা জলের পুনরায় আবার বরফে পরিণত হওয়ার ঘটনাটাকে বলবো রেজুলেশন বা পুনঃশীলী ভবন। নেক্সট আমরা যে জায়গাটা আসবো সেটা হলো এবার আরো দুটো অবস্থা, একটা হলো আমাদের বাষ্পীভবন আর একটা আছে ঘনীভবন। অলরেডি ছাত্রছাত্রীরা বলে দিয়েছি বাষ্পীভবন কাকে বলে। বাষ্পীভবন বলছে যে তরল অবস্থা থেকে তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় অবস্থায় পরিণত করার ঘটনাটাকে বলি আমরা বাষ্পীভবন, ভেপোরাইজেশন বা যাকে বলি বাষ্পীভবন। এই বাষ্পীভবন দুই ভাবে হতে পারে। একটা ঘটনাটাকে বলি আমরা বাষ্পায়ন, বাষ্পায়ন বা যাকে বলা হচ্ছে ইভাপোরেশন, আর দ্বিতীয় যে ঘটনাটা সেটাকে বলি আমরা স্ফুটন বা বয়েলিং, যেটাকে বলে স্ফুটন। তাহলে আমাদের শিখতে হবে যে এই বাষ্পীভবন বিষয়টা তো বুঝলাম যে তাপ প্রয়োগের ফলে তরলের গ্যাসে পরিণত হওয়ার ঘটনাটাকে বাষ্পীভবন বলি, কিন্তু তার মধ্যে স্পেশালি আমাদের শিখতে হবে বাষ্পায়ন। বাষ্পায়ন কাকে বলে, বলছে যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলি বাষ্পায়ন। যেমন তুমি হয়তো কোনো পাত্রে যদি জল রাখো, দেখবে এই পাত্রের জল গরম করার দরকার নেই, দেখা যাবে স্বাভাবিক উষ্ণতাতেই এই জল কিন্তু ক্রমশ বাষ্পে পরিণত হয়, মানে জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়। তুমি যদি কয়েক মাস বা কয়েক বছর পর যদি লক্ষ্য করো, দেখবে সেই পাত্রে কিন্তু আর জল নেই। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার পাত্রে তো আমরা তাপ দিইনি, তাহলে জলটা গেল কোথায়? পাত্রে তাপ না দেওয়া সত্ত্বেও জলটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হতে পারে। আমরা এই ঘটনাটাকে বলবো বাষ্পায়ন, মানে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নয়, তাপ দেওয়ার দরকার নেই, স্বাভাবিক প্রক্রিয়াতেই তরল থেকে বাষ্পে পরিণত হয়, এটাকে বাষ্পায়ন বলে। এই কারণেই দেখবে পুকুর নদী দেখবে এমনি স্বাভাবিকভাবেই আমরা গ্রীষ্মকালে দেখতে পাই জল কমে যাচ্ছে, জল বাষ্পায়িত হয়ে চলে যাচ্ছে বায়ুমণ্ডলে। তার জন্য তো আমরা নিশ্চয়ই পুকুরে গিয়ে কেউ আগুন ধরায়নি, আগুন জ্বালায়নি বা তাপ দিইনি, কিন্তু তার সত্ত্বেও তাহলে কি করে জলের লেভেল কমছে? ওই একই কারণ ওখান থেকে বাষ্পায়ন ঘটছে। আমরা দেখবো এই বাষ্পায়ন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে।
আমরা দেখবো অনেকগুলো প্রশ্ন শুরুতেই করেছিলাম যে কুকুর যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম লাগবে দেখবে জিভ বের করে হাঁপায়। আমাদের জ্বর যখন হয় আমরা দেখবে জল পট্টি দিই, বা প্রচণ্ড মানে ঘেমে আসার পর আমরা সরাসরি পাখার নিচে বসতে নিষেধ করি, তাই না? আমরা গ্রীষ্মকালে দেখা যায় বাড়িতে যদি ফ্রিজ না থাকে আমরা মাটির কলসি বা কুঁজো ব্যবহার করি ঠান্ডা রাখার জন্য। তো এই সমস্ত বিষয়গুলোর উত্তর পেতে গেলে আমাদের জানতে হবে এই বাষ্পায়ন কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। কী কী বিষয়? যেমন তরলের প্রকৃতি, যে তরল যত তাড়াতাড়ি বাষ্পীভূত হতে পারে তাদেরকে আমরা উদ্বায়ী তরল বলি। সব তরলের ক্ষেত্রে দেখা যায় বাষ্পীভবনের ক্ষমতা সমান নয়। তোমাকে যদি আমরা স্পিরিট বা পেট্রোল দিই দেখবে খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হতে পারে, যে কারণে হাতে 1 ফোঁটা বা 2 ফোঁটা স্পিরিট নাও, দেখবে ওই স্পিরিট যখন তাড়াতাড়ি বাষ্পীভূত হচ্ছে তার ফলে লিনতাপের দরকার, সেই লিনতাপটা কোথা থেকে নিবে? হাত থেকে নেবে। তার ফলে দেখবে হাত কিন্তু খুব ঠান্ডা মনে হয়। স্পিরিট বা পেট্রোল নিয়ে দেখবে হাতে, দেখবে খুব ঠান্ডা মনে হয়। একটাই কারণ ওগুলো ভোলাটাইল লিকুইড, উদ্বায়ী তরল, তার ফলে ওরা তাড়াতাড়ি বাষ্পীভূত হতে পারছে এবং এই বাষ্পীভবনের জন্য বাষ্পায়নের জন্য লিনতাপটা আমাদের হাত থেকে নিচ্ছে, তার ফলে হাত ঠান্ডা মনে হয়। নেক্সট যে বিষয়টার উপর ডিপেন্ড করে সেটা হলো তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে, এই সারফেস যত বাড়িয়ে দেবে দেখবে তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। এই কারণে ওই যে বলেছিলাম যে গরম চা বা দুধ যখন তুমি তাড়াতাড়ি খেতে চাইছো তখন দেখা যায় আমরা ডিশে ঢেলে নিই। ডিশে ঢেলে নিলে কি হবে? একটা কাপের বা গ্লাসের উপরিতলটা যতটা ছিল তুমি যখন ডিশে ঢালবে অনেকটা দেখবে উপরিতল, বা থালাতে যখন ঢেলে দেবে দুধটাকে তখন দেখবে অনেকটা উপরিতল বেড়ে গেল। তার ফলে তাড়াতাড়ি বাষ্পায়ন হয়ে তাড়াতাড়ি তাপটাকে নিয়ে চলে যাবে, তার ফলে তাড়াতাড়ি সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তখন আমরা সহজেই চুমুক দিয়ে খেয়ে নিতে পারি। ক্লিয়ার? নেক্সট যে বিষয়টার উপর ডিপেন্ড করবে সেটা হলো এর উপরিতলের বায়ুমণ্ডল যেটা রয়েছে তার শুষ্কতার উপর ডিপেন্ড করে। অর্থাৎ দেখবে যে গ্রীষ্মকালে বাষ্পায়ন যত বেশি হয় বর্ষাকালে কিন্তু অত বাষ্পায়ন হয় না, কারণ বর্ষাকালে জলীয়বাষ্প বেশি থাকে, ফলে বাষ্পায়ন কিন্তু হতে পারে না। তার মানে উপরের বায়ু যত শুষ্ক হবে তত কিন্তু বাষ্পায়নটা ভালো হবে, রাইট? আর এছাড়াও ডিপেন্ড করে এই চাপের উপর, বায়ুমণ্ডলের চাপের উপর, অর্থাৎ চাপ যত কম হবে তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে এই বাষ্পায়ন। তাহলে এছাড়াও আমাদের আরো কয়েকটা প্রশ্ন যেমন ছিল যে মাটির কলসি বা কুঁজোতে জল রাখলে স্যার তাহলে ঠান্ডা হয় কেন? প্রত্যেকেই জানো বা অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে মাটির পাত্রগুলোতে অদৃশ্য সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যেটা খালি চোখে হয়তো দেখা যায় না কিন্তু আছে। তার ফলে তুমি যখনই জল রাখবে তখন এই জল রাখার ফলে দেখা যাবে যে এই ছিদ্রগুলো দিয়ে চুইয়ে চুইয়ে জল কিন্তু দেখবে সবসময় মাটির কলসি বা কুঁজোগুলো দেখবে বাইরের তলটা কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে। তাহলে ভেজা ভেজা ভাব থাকার জন্য এই বাইরের জলের অণুগুলো সহজেই সবসময় বাষ্পায়িত হচ্ছে। তাহলে বাষ্পায়নের জন্য যে লিনতাপটা দরকার সেই লিনতাপটা কোথা থেকে টেনে বের করছে? এই জল থেকে টেনে বের করে নিয়ে চলে যাচ্ছে। ফলে লিনতাপ বের করে নেওয়ার জন্য সেই মাটির কলসি বা কুঁজোর মধ্যে থাকা জল কি হবে? মাটির কলসি বা কুঁজোর মধ্যে থাকা জলটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ছাত্রছাত্রীরা পাত্রটা যদি ধাতব পাত্র হয় তাহলে কিন্তু অত তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হবে না, কারণ ধাতব পাত্রের ক্ষেত্রে কোনো ছিদ্র থাকে না। কিন্তু আমরা অনেক সময় ধাতব পাত্রের গায়ে আবার দেখবে একটা ভিজে কাপড় জড়িয়ে রাখি, ভিজে ন্যাকড়া জড়িয়ে রাখলে ওটা আবার তখন আবার কিছুটা ঠান্ডা হয়। দেখবো অনেকের বাড়ির জানালা অনেক সময় আমরা খসখস বা হয়তো চটের বস্তা বা এই জাতীয় কিছু দিয়ে আমরা মাঝে মধ্যে জলের ছিটা মারলে ঘরটা কিন্তু গরম ঠান্ডা রাখতে পারি। এর কারণ সেই জলটা ক্রমশ বাষ্পীভূত হয়, তার ফলে কিন্তু লিনতাপটা ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। এটা আমাদের গরিবের এসি হিসাবে আমরা ব্যবহার করি অনেক সময়। দেখবে ওই কারণে মাটির বাড়ি এই আমাদের পাকা বাড়ির তুলনায় অনেক বেশি আরামদায়ক ঘরে। তো সেই আলোচনায় আমি যাব না। তো যাক, আমরা একইভাবে যেমন ওই যে বলছিলাম কুকুরের হাঁপানোর ব্যাপারটা, কারণ অ্যাকচুয়ালি আমরা যখন গরম লাগে দেখবে আমরা একটু পরিশ্রম করলে আমাদের লোমকূপগুলো থেকে বা ঘর্মগ্রন্থি থেকে ঘাম বেরোয়, তার ফলে সেই ঘামটা একটা শরীরে ভিজে ভাব থাকে, তার ফলে সেটা ক্রমশ বাষ্পায়িত হয়, ফলে লিনতাপটা শরীর থেকে বের করে, ফলে শরীরটাকে আমাদের ঠান্ডা করে। কুকুরের ক্ষেত্রে কিন্তু সেই ঘর্মগ্রন্থি নাই, তার ফলে তারা ঘামতে পারে না। তাদের একমাত্র লিনতাপ বের করার রাস্তা কোথায়? মুখের জিহ্বাটা। তারা দেখবে প্রচন্ড গরম লাগলে জিভটা বের করে দেয় এবং এই ভেজা জিভ ক্রমশ সেখান থেকে জলের অণুগুলো বাষ্পায়িত হচ্ছে, তার ফলে যে লিনতাপটা দরকার জিভ থেকে বের করছে, তার ফলে কুকুর কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে ওইভাবে। ক্লিয়ার? এছাড়া দেখবে আমাদের ওই যে জলের সময় একই ঘটনা। তাহলে তুমি যখন ভিজে কোনো একটা জল ফুটিয়ে দেবে তাহলে সেখানে জল থাকার জন্য জলটা বাষ্পায়িত হচ্ছে, তার ফলে যে লিনতাপটা সেটা কিন্তু আমাদের শরীর থেকে বের করছে, ফলে মাথার টেম্পারেচারটাকে কম রাখে। প্রচন্ড টেম্পারেচার, হাই টেম্পারেচার আমাদের কিন্তু সেটা খারাপ শরীরের জন্য, তার ফলে সেই টেম্পারেচারটাকে কমানোর জন্য আমরা ব্যবহার করি।
দেখা যায় যে তুমি প্রচন্ড ঘেমে এসছো, সরাসরি ফ্যানের নিচে মা বা বাড়ির যারা অভিভাবক থাকে দেখবে বসতে নিষেধ করে। এর একটাই কারণ সেই ঘামটা সরাসরি যদি তুমি পাখার নিচে বসো, যত বায়ু প্রবাহ হবে, এই বায়ু প্রবাহের উপরেও কিন্তু বাষ্পায়নটা ডিপেন্ড করে। বায়ু প্রবাহ যত বাড়বে তত কিন্তু আমরা দেখতে পাই বাষ্পায়নের হার বাড়ে। তার ফলে যদি পাখার নিচে বসো তাহলে সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহ হচ্ছে, তাড়াতাড়ি দেখবে এই শরীরের ঘামটা তাড়াতাড়ি বাষ্পায়িত হবে, এবং তাড়াতাড়ি বাষ্পায়নের ফলে লিনতাপটা তাড়াতাড়ি হঠাৎ করে আমাদের শরীর থেকে টেনে বের করে নিয়ে যাওয়ার জন্য আমাদের শরীরের হঠাৎ করে তাপমাত্রাটা কমে যেতে পারে। তার ফলে কিন্তু আমাদের অনেক সময় শুকনো ঠান্ডা লেগে যায়, সর্দি বা ঠান্ডা আমাদের অনেক সময় লেগে যায়। ঠিক আছে, তাহলে একটু কিছুক্ষণ সরাসরি পাখার নিচে না বসে কিছুক্ষণ স্বাভাবিকভাবে ঘামটাকে একটু শুকোতে দাও, তারপরে পাখার নিচে বসো, তখন আর অসুবিধা নেই। রাইট? তাহলে এই গেল আমাদের বাষ্পায়ন। নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ফুটন। তাহলে স্ফুটনের ক্ষেত্রে যেটা হলো সেটা বলছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে তরলের দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলি আমরা স্ফুটন। ছাত্রছাত্রীরা, যখন আমরা একটা পাত্রে জল নিয়ে যখন গ্যাসের উপরে বা উনানের উপরে আমরা বসিয়ে তাপ দিতে শুরু করে দেবো, তখন দেখবে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই তরলের অণুগুলো দ্রুত কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে এবং তরলের সমগ্র অংশ থেকে, এবং দেখা যাবে একটা সশব্দে মানে আওয়াজ করে একটা শোঁ আওয়াজ হয়, সেই সঙ্গে বাষ্পায়নটা হচ্ছে দ্রুত গতিতে তরলের সমগ্র অংশ থেকে। এটাকে বলি আমরা স্ফুটন। স্ফুটনের ক্ষেত্রে একটা তাপমাত্রা থাকে যেটাকে বলি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, তাহলে আমরা স্ফুটনাঙ্ক কাকে বলি? তাহলে এই স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা আমাদের কি ছিল? তাহলে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা ছিল যে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট চাপে তরলের সমগ্র অংশ থেকে তরল দ্রুত গতিতে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ স্ফুটন ঘটে, সেই তাপমাত্রাটাকে বলি আমরা স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে তাপমাত্রা, আর স্ফুটন মানে ঘটনাটা। রাইট? তাহলে নেক্সট আমরা চলে যাব যেটা, সেটা হলো আমাদের এর প্রভাব। এই বাষ্পায়ন এবং স্ফুটনের অলরেডি আমরা বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে বলে দিলাম, আর স্ফুটন বা স্ফুটনাঙ্ক কিন্তু ডিপেন্ড করে তরলের প্রকৃতির উপর, তরলের মধ্যে অপদ্রব্য মিশে আছে কিনা তার উপর, আর চাপের উপর। তাহলে তরলের প্রকৃতি মানে এক এক তরলের স্ফুটনাঙ্ক এক এক রকম। যেমন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছো তরল চেঞ্জ হলে স্ফুটনাঙ্ক চেঞ্জ হবে। তরলে অপদ্রব্য যদি মিশে থাকে, অপদ্রব্য মিশলে কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যে কারণে জল, বিশুদ্ধ জল 100 ডিগ্রিতে ফুটছে, তুমি যদি তার মধ্যে লবণ দিয়ে দাও দেখবে 109 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ফুটছে। তাহলে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ করতে গেলে একটু লবণ দিয়ে দাও, দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হবে, কারণ স্ফুটনাঙ্কটা বেড়ে যায় বলে। অন্যদিকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হলো চাপের প্রভাব। চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। ওই কারণে আমরা যখন তাড়াতাড়ি রান্না বা সেদ্ধ করতে চাই দেখবে প্রেসার কুকার ব্যবহার করি। প্রেসার কুকারে কি হয় প্রত্যেকেই জানো যে প্রেসার কুকার একটা বদ্ধ পাত্র, তার ফলে তার মধ্যে কি হয়, জলীয় বাষ্পের চাপ বেড়ে যায়, ফলে চাপ বাড়ার জন্যে সেই ভেতরে থাকা তরলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, 100 জায়গায় 120 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেছে। তাহলে সহজেই ভেতরে যে ডাল, মটর বা হয়তো তুমি মাংস সেদ্ধ করতে দিয়েছো সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রাইট? আবার তুমি যত উপরের দিকে যাবে, আমরা জানি বায়ুমণ্ডলের চাপ কমে, যেমন দার্জিলিং বা এভারেস্টের চূড়ায় যদি যাও, এভারেস্টের চূড়ায় গেলে দেখা যাচ্ছে জলের স্ফুটনাঙ্ক 70 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ সেখানে চাপ কমে গেছে, ফলে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে গেছে। আমাদের এখানে যেটা সি লেভেলে দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফোটার কথা, এভারেস্টের চূড়ায় গেলে 70 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটবে। তাহলে বুঝতে পারছো যে চাপ কমে যাওয়ার জন্য স্ফুটনাঙ্ক কমে গেছে। তাহলে সেখানে অবশ্যই আমাদের রান্না বান্না করতে গেলে অবশ্যই প্রেসার কুকার দরকার, তা নাহলে তুমি সেদ্ধই করতে পারবে না। ফুটিয়ে যাচ্ছ সেদ্ধ আর হচ্ছে না। আবার চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যায়। তার কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ রয়েছে, যেমন আমাদের দেখা যায় যে কনডেন্সড মিল্ক তৈরি করার কাজে আমাদের এই ঘটনাটা ব্যবহার করা হয় যে চাপ কমিয়ে আমরা স্ফুটনাঙ্ক কমিয়ে দিই, ফলে তাড়াতাড়ি অল্প তাপমাত্রাতেই তাড়াতাড়ি ফুটে। জলটা আমাদের বাষ্পায়ন করা দরকার, আমাদের ঘন দুধ যেটাকে আমরা কনডেন্সড মিল্ক বলি, আমরা সহজেই বা মেওয়া সেগুলো আমরা তৈরি করতে পারি। নেক্সট যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প। তো ছাত্রছাত্রীরা প্রত্যেকেই জানো যে সম্পৃক্ত অসম্পৃক্তের ধারণা তোমাদের ক্লাস 9 থেকেই আসে। সম্পৃক্ত মানে যতটা থাকার কথা ততটা আছে। তাহলে বাষ্পের ক্ষেত্রে আমরা সম্পৃক্ত বাষ্প কাকে বলবো? সম্পৃক্ত বাষ্প আমরা বাষ্পের ক্ষেত্রে কাকে বলবো? বলছে যে কোনো আবদ্ধ পাত্রে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকা দরকার, যদি সেই পরিমাণ বাষ্প উপস্থিত থাকে আমরা সেই বাষ্পকে বলবো সম্পৃক্ত বাষ্প, এবং তার যে চাপ সেই চাপকে বলা হবে সম্পৃক্ত বাষ্পচাপ। একইভাবে তাহলে অসম্পৃক্ত বাষ্প কাকে বলবো? এর উল্টোটা। তাহলে তোমরা এবার বলে নিতে পারবে
যে অসম্পৃক্ত বাষ্প আমরা কাকে বলবো? বলছে যে কোনো আবদ্ধ পাত্রে যে পরিমাণ বাষ্প থাকা দরকার তার থেকে যদি কম পরিমাণ বাষ্প থাকে তাহলে আমরা সেই বাষ্পকে বলবো অসম্পৃক্ত বাষ্প, এবং তার চাপকে বলা হবে অসম্পৃক্ত বাষ্পচাপ। এখানে এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য লিখতে দেয়। তাহলে নিশ্চয়ই সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পের পার্থক্য আমরা পেয়ে যাব। প্রথমে আমাদের সংজ্ঞাটা দিয়ে দিতে হবে, নেক্সট বলতে হবে যে পয়েন্টগুলো। তাহলে সম্পৃক্ত বাষ্প এগুলো বয়েলের এবং চাপের সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প বয়েলের এবং চাপের সূত্র মেনে চলে। সম্পৃক্ত বাষ্প তরল এবং বাষ্পের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকে, কিন্তু অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে তরল এবং বাষ্পের মধ্যে কোনো সাম্যাবস্থা বজায় থাকে না। তাহলে আমরা 3টে পয়েন্ট সহজেই বলে দিতে পারবো। 1 নম্বর পয়েন্টে সবসময় সংজ্ঞাগুলো কিন্তু রাখতে হবে। তাহলে এই গেল আমাদের সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প। নেক্সট আমাদের যেটা শিখতে হবে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো আমরা ছাত্রছাত্রীরা এই গ্যাস এবং বাষ্প দুটো শব্দকে অনেক সময় সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করলেও গ্যাস আর বাষ্প এই দুটো জিনিস কি এক? নিশ্চয়ই বুঝতে পারছো যে এরা কিন্তু দুটো জিনিস কিন্তু এক নয়, এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে আমরা এই যে গ্যাস এবং বাষ্প অনেক সময় সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করি, কিন্তু তার সত্ত্বেও এদের মধ্যে পার্থক্য আছে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, নতুন জায়গা, যেটা আমাদের ভালো করে বুঝতে হবে যে গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য কি। বলছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রার ঊর্ধ্বে যদি কোনো পদার্থের যদি তাপমাত্রাটা থাকে, তাহলে বলছে যে সেই বায়বীয় পদার্থটাকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে, শুধুমাত্র চাপ দিয়ে তুমি কিন্তু আর তরল করতে পারবে না। আমরা সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলি সংকট উষ্ণতা, বা যাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এখান থেকে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে লিখতে দেয়। বলছে যে নির্দিষ্ট তাপমাত্রার উপরে থাকা কোনো বায়বীয় বা গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলে সংকট উষ্ণতা। তাহলে গ্যাস হবে তারাই যাদের তাপমাত্রাটা সংকট উষ্ণতার উপরে আছে, মানে পরিবেশের যে তাপমাত্রাটা সেটা কিন্তু সংকট উষ্ণতার থেকে অনেক বেশি। তাদের উপর শুধু চাপ প্রয়োগ করে তুমি কখনোই তরলে পরিণত করতে পারবে না, তারা হবে গ্যাস। আর বাষ্প কারা হবে? বাষ্পের ক্ষেত্রে বলছে সংকট উষ্ণতার ওদের স্বাভাবিক যে উষ্ণতাটা বা পরিবেশের যে গ্যাসটা যে উষ্ণতায় রেখেছো সেই উষ্ণতাটা সংকট উষ্ণতার নিচে আছে। তার ফলে কি হবে? তার ফলে ওদের উপর চাপ প্রয়োগ করে তুমি কিন্তু তরলে পরিণত করতে পারবে। আমরা সেগুলোকে বলি বাষ্প। তাহলে বিষয়টা পরিষ্কার হয়েছে যে গ্যাস আর বাষ্প। তার মানে গ্যাসের ক্ষেত্রে সংকট উষ্ণতাটা কি? গ্যাসের ক্ষেত্রে সংকট উষ্ণতা অনেক কম, স্বাভাবিক উষ্ণতাটা সংকট উষ্ণতার উপরে থাকে। তার ফলে শুধু চাপ দিয়ে তাদেরকে কিন্তু কখনোই তুমি তরল করতে পারবে না, যতক্ষণ না ওদের তাপমাত্রাটা সংকট উষ্ণতার নিচে নিয়ে যাচ্ছ। আর অন্যদিকে বাষ্পের ক্ষেত্রে সংকট উষ্ণতা কিন্তু একটু বেশি থাকে, স্বাভাবিক উষ্ণতা থেকে বেশি। তার ফলে ওদের স্বাভাবিক উষ্ণতাটা সংকট উষ্ণতার নিচে, তার ফলে তুমি চাপ দিয়েই ওদেরকে কিন্তু তরলে পরিণত করতে পারবে। বুঝা গেছে? তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হলো সংকট উষ্ণতার সংজ্ঞাটা জানতে চাই, গ্যাস এবং বাষ্প সম্পর্কে জানতে চাই। আর বলে এই যে যেমন ধরো অক্সিজেন, যেমন হয়তো হাইড্রোজেন, এদেরকে বলে পার্মানেন্ট গ্যাস। কেন? কারণ অক্সিজেনের ক্ষেত্রে সংকট উষ্ণতা দেখা যাচ্ছে -192 193 ডিগ্রি সেলসিয়াস, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই রকম। তাহলে এই যে সংকট উষ্ণতাগুলো অনেক কম, ফলে স্বাভাবিক উষ্ণতা যেটা আমাদের রুম টেম্পারেচার হিসাবে যেটা আমরা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস বলে থাকি, তাহলে সেই স্বাভাবিক উষ্ণতাগুলো কি হয় এই উষ্ণতা থেকে অনেক উপরে। ফলে গ্যাস অক্সিজেন বা হাইড্রোজেন যে আমাদের পরিবেশের তাপমাত্রায় আছে তার তুলনায় সংকট উষ্ণতা কিন্তু অনেক নিচে আছে। ফলে সংকট উষ্ণতা থেকে তাদের উষ্ণতা বেশি থাকার জন্য তাদেরকে কিন্তু তুমি চাপ দিয়ে আর তরল করতে পারবে না, যে কারণে এদেরকে বলে স্থায়ী গ্যাস, পার্মানেন্ট গ্যাস এরা। অন্যদিকে তুমি কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া এই জাতীয় গ্যাসগুলোর ক্ষেত্রে দেখবে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে সংকট উষ্ণতা কত? সংকট উষ্ণতা 31 ডিগ্রি সেলসিয়াস। ফলে দেখা যাচ্ছে যে শীতকালে যখন আমাদের তাপমাত্রা হয়তো 12 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াসে থাকে, তার মানে তখন কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা সংকট উষ্ণতার থেকে নিচে, তার ফলে তুমি কিন্তু তাদেরকে চাপ দিয়েই কিন্তু সহজেই তরলে পরিণত করতে পারবে। ঠিক আছে? ভালোভাবে পড়বে। সময়ের অভাবের জন্য একটু দ্রুত পড়াতে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু তোমরা আমার ক্লাসের পর ভালোভাবে বইটাকে পড়বে, দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে সমস্ত জায়গাগুলো। তাহলে এই গেল আমাদের গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য। আর নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আমাদের এই বাষ্পীভবনের লিনতাপ আর ঘনীভবনের লিনতাপ।
তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লীন তাপ মানে সেই একই সংজ্ঞা। তাহলে আমরা যদি বলি যে বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে, তাহলে বাষ্পীভবনের লীন তাপ, তাহলে বাষ্পীভবনের লীন তাপের সংজ্ঞাটা কি হবে? সেই লীন তাপের যে সাধারণ সংজ্ঞা ছিল যে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ নিষ্কাশন প্রয়োগ করতে হবে, সরি ওটা হয়ে যাবে নিষ্কাশন করা মানে ঘনীভবনের লীন তাপ হয়ে যাবে। আর বাষ্পীভবনের লীন তাপের ক্ষেত্রে বলছে যে একক ভরের কোনো তরলের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটাকে বলি বাষ্পীভবনের লীন তাপ। আর উল্টোটা হবে ঘনীভবন, যে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে সেটাকে বলবো আমরা ঘনীভবনের লীন তাপ। যেমন জলের ক্ষেত্রে বা জলীয় বাষ্পের ক্ষেত্রে আমরা বাষ্পীভবনের লীন তাপ পাবো কত? 537 ক্যালোরি পার গ্রাম, বা এটাকে 540 ক্যালোরি পার গ্রামও বলা হয়। তাহলে এই কথার অর্থ কি? বলছে যে জলের তরলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এই কথার অর্থ হলো যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম তরলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হবে। এটা এসআই পদ্ধতিতে নিয়ে গেলে এটা হয়ে যায় 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এককটা হয়ে যাবে এসআই পদ্ধতিতে লীন তাপের একক জুল পার কিলোগ্রাম, মানে তাপের একককে ভরের একক দিয়ে ভাগ করে এটাই আমরা লীন তাপের একক পাই। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের লীন তাপ। আর এই বাষ্পীভবন আর ঘনীভবনের বাষ্পীভবনের উপরেও বা আমরা স্ফুটন, বাষ্পায়ন এবং স্ফুটনের উপর যে প্রভাবগুলো সেগুলো অলরেডি আলোচনা করলাম। লাস্ট আমরা আজকে আলোচনা করবো যেটা, সেটা হলো ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এটাও অলরেডি দেখবে আমরা প্রথম যে ক্লাসটা অফলাইনে করেছিলাম, তাই না, ক্যালোরিমেট যেটা থার্মোমিতি ছিল, সেই থার্মোমিতি চ্যাপ্টারে দেখবে আমরা এই ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আমাদের শিখতে হবে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, বা বাংলায় যেটাকে বলি আমরা জলের ত্রিদশা বিন্দু। তাহলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারটা কি বলছে? যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় বরফ, জল এবং জলীয় বাষ্প, মানে জলের যে তিনটে দশা একযোগে সাম্যাবস্থায় থাকবে, আমরা সেই বিন্দুটাকে বলি ট্রিপল পয়েন্ট বা ত্রিদশা বিন্দু। তাহলে আমরা এখানে দেখবে এরকম তিনটে গ্রাফ পেয়েছিলাম। আমাদের এইদিকে থাকে কঠিন, এইখানে ছিল তরল অবস্থাটা, আর এদিকে ছিল আমাদের গ্যাসীয় অবস্থাটা, তাই না? তাহলে এদিক বরাবর আমরা উষ্ণতা বা টেম্পারেচারটাকে প্লট করেছি, আর এদিক বরাবর আমরা চাপ বা প্রেসারটাকে প্লট করেছি। তাহলে দেখা যায় এই যে তাপমাত্রাটা ছিল কেলভিনে বললে এটা কত হয়? 273.16 কেলভিন, মনে আছে? তাহলে এই আর এখানকার চাপটা কত হয়? চাপটা হয় 4.58 মিলিমিটার Hg, অর্থাৎ এত মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। তাহলে এই বিন্দুতে তুমি বরফ, যে তিনটা অবস্থা বরফ, জল এবং জলীয় বাষ্প, এটা তিনটে অবস্থায় তুমি একযোগে সাম্যাবস্থায় দেখতে পাবে। আমাদের এই বিন্দুটাকে বলি ট্রিপল পয়েন্ট ও। এই ওয়ে গ্রাফটার নাম বলি আমরা সাবলিমেশন কার্ভ, ও বি এটাকে বলি আমরা ফিউশন কার্ভ, আর ও সি এটাকে বলি আমরা ভেপারাইজেশন কার্ভ। ঠিক আছে, তাহলে এই সাবলিমেশন, তারপরে এখানে ফিউশন বা মেল্টিং কার্ভ যেটা, আর তরল থেকে গ্যাস হওয়া মানে ভেপারাইজেশন কার্ভ। এই তিনটে কার্ভ দেখবে একটা বিন্দুতে মিলিত হয়, আমরা এটাকে বলি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তাহলে তোমাদের যদি বলে জলের ত্রিদশা বিন্দুটা কি, আমরা বলবো যে অবস্থায় যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় বরফ, জল এবং জলীয় বাষ্প তিনটে একযোগে সাম্যাবস্থায় থাকবে, আমরা সেই চাপ তাপমাত্রাটাকে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বা সেই বিন্দুটাকে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারের উষ্ণতাটা কত? 273.16 কেলভিন, আর চাপটা থাকে 4.58 মিলিমিটার Hg, মনে রাখবে এটা। আর এই তিনটে কার্ভের নাম মনে রাখবে, একটাকে বলি আমরা ঊর্ধ্বপাতন কার্ভ বা সাবলিমেশন কার্ভ, একটাকে বলি আমরা গলন কার্ভ বা মেল্টিং কার্ভ, বা এটাকে ফিউশন কার্ভও বলে ওবি, আর আরেকটাকে বলি আমরা বাষ্পীভবন কার্ভ বা ভেপারাইজেশন কার্ভ ওসি। ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে পড়বে চ্যাপ্টারটা। এমনি দেখবে শুধুই পড়া, শুধুই বোঝার জায়গা, এমনি ম্যাথমেটিক্যাল কোনো ডেরিভেশন নাই। আশা করি গোটাটা পড়লেই বুঝতে পারবে। তো আমাদের সময়ের অভাবের জন্য একটু দ্রুততার সঙ্গে পড়িয়ে দিলাম, কারণ নতুন বিষয় নাই, খুব জটিল নয়, নিজেরা পড়লেই বুঝতে পারবে। তাহলে আজকের মতো এইটুকুই।